জমে রয়েছে। কি হলো, ওদের মারধর করছে কেন? মারধর করতে হচ্ছে ওয়ার্ড কমিশনারের হুকুমে। ওই তোরা মার। খবরদার, মেয়েদের গায়ে হাত দিলে আমি তোদের হাত ভেঙে ফেলবো। আমাকে হাত ভেঙে ফেলাবি? দালালের হত্যা দালাল, তুই তো দেখছি মাইয়া গো দালাল। ওই মার হালারে। আমি তোমাদের বলেছি মেয়েদের তাড়িয়ে দিতে, আর তোমরা এসে মারামারি শুরু করে দিয়েছো। কি অসুবিধা তোমাদের? আমাদের কোনো অসুবিধা না, অসুবিধা ওই ছেলেটার। ও আমাদের কাছে বাধা দিয়েছে। কে বাবা তুমি? আমার এলাকায় এসে রংবাজি করছো? আমি রংবাজি করিনি, ওদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। ওরা মেয়েদের গায়ে হাত তুলেছে। ওদের গায়ে হাত না তুললে ওরা যাবে না। ওরা নষ্ট মেয়ে, এই এলাকাটাকে ওরা নষ্ট করছে। এই এলাকার কমিশনার হিসাবে আমার একটা দায়িত্ব আছে। আমার এলাকাকে সুষ্ঠু সুন্দর রাখার জন্য ডাস্টবিনের মতো ওদের পরিষ্কার করতে হবে। ঠিকই বলেছেন, আসলেই ওরা ডাস্টবিনের ময়লা। সমাজের কোথাও ওদের ঠাঁই নেই। সমাজ থেকে ছিটকে পড়েছে রাস্তায়, আর তারা খেয়ে ছুটে বেড়াচ্ছে এখান থেকে ওখানে। কারণ ঘরে কারো পঙ্গু স্বামী অথবা অসুস্থ বাবা মার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। এই এখানে হয়তো এমন একজন মেয়ে আছে যে এক শিশু সন্তানের মা। ক্ষুধার্ত শিশুকে অন্যের কোলে তুলে দিয়ে এসে দাঁড়িয়েছে রাস্তায়। কিছু টাকা কামিয়ে বাচ্চার জন্য দুধ কিনে নিয়ে যাবে, তারপর ক্ষুধার্ত সেই শিশুর কান্না থামাবে। তুমি তো ভালো লেকচার দাও বাবা। লেকচার কাউকে দিতে হয় না কমিশনার সাহেব। আপনাদের মতো ভোটে পাশ করে যারা দায়িত্ব এড়িয়ে চলে, তাদের কারণে লেকচার অটোমেটিকলি তৈরি হয়ে যায়। ভুল যদি করে থাকি ক্ষমা করে দেবেন, আর যদি পারেন দেশটাকে নিয়ে একটু ভাববেন। ওদের যেন রাস্তায় দাঁড়িয়ে আবার কারো জন্য অপেক্ষা করতে না হয়, শুধু সেই ব্যবস্থাটা করে দেবেন। আসি। এই মেয়েগুলোকে তাড়ানোর দরকার নেই, ছেলেটা ঠিক কথাই বলেছে। ওদের একটা রুজি রোজগারের ব্যবস্থা করতে হবে, ওদের পুনর্বাসন করতে হবে। জি। লাজবাব, লাজবাব। আপনার গানের কোনো জবাব নেই মিস সিমরন। আই লাইক ইউ, আই লাইক ইউর সং, ভেরি নাইস। আপনার গান শুনলে আমার মন শুধু বলে মোর মোর, ওয়ান মোর। মিস সিমরন, আমি তোমাকে যে 5টি অ্যালবাম তৈরি করব। শুটিং হবে পৃথিবীর বিভিন্ন দেশে, হংকং, ব্যাংকক, আমেরিকা, জাপান, সব থাকবে তোমার পেছনে। আর তুমি থাকবে সবার সামনে। প্লিজ, আমি আপনার সাথে পরে কথা বলবো। নো নো নো, পরে কথা হবে না, এক্ষুনি কথা হবে। জাস্ট নাও, এক্ষুনি কন্ট্রাক্ট ফর্ম সাইন করা হবে। হাত ছাড়ুন, ছাড়ুন বলছি, হাত ছাড়ুন। কি আশ্চর্য, হাত ছাড়ুন। নো, আমাকে এক্ষুনি কথা দিতে হবে। তুমি হাতটা ছেড়ে দে। কেন? তোর কথা হাত ছাড়বো কেন? তুই কে? এই তুই কে? এই বেটা কথা ক। ঢাকা শহরে নতুন নাকি? হ্যালো থানা।
অফিসার, এই ছেলেটা আমাদের অনুষ্ঠানের মধ্যে গন্ডগোল সৃষ্টি করেছে। আমি গন্ডগোল করলাম কোথায়? এই মাতালটা মদ খেয়ে গায়িকা সিমরানের হাত ধরে টানাটানি করছিল, আমি প্রতিবাদ করেছি মাত্র। উনি আমাদের ইনভাইটেড গেস্ট, আপনি কে? ওর নাম বাদশাহ, ও আমার গেস্ট। আপনার গেস্ট, আমাদের কিছুই করার নেই। অভিযোগ বাদশার বিরুদ্ধে, তাই ওনাকে থানায় যেতে হবে। চলুন চলুন। সরি ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের সাহেবকে দাও। ম্যাডাম, স্যার তো এখনো আসেনি। আচ্ছা, আসলে বলবে বাসা থেকে ফোন করেছি। স্যার, আগামীকাল আমার অ্যাসিড মামলার রায়। আপনাকে আমি 10 লক্ষ টাকা দেবো, যেখানে বলবেন সেখানে পৌঁছে দেবো স্যার। যদি তোমার জেল খাটার ইচ্ছে না থাকে, তাহলে আর কখনো এমন প্রস্তাব নিয়ে আসবে না। যদি আসো, জেলের ঘাড়ি টানার জন্য প্রস্তুত হয়ে এসো। বাবারে, এমন মানুষ কখনো দেখিনি। সত্যি সত্যি জেলে ঢুকিয়ে দেবে, জামিনও পাবো না। নিন, এখানে একটা সাইন করুন। সেন্ট্রি, বাদশাকে ছেড়ে দাও। থ্যাঙ্কস। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। জামিন নেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদের বিপরীতে আমার কিছুই বলার নেই, তবে এইটুকু বলতে পারি, এইভাবে হাঙ্গামা না করলেও পারতেন। হ্যাঁ, পারতাম। ওই হারামজাদা তোমার হাত ধরে টানাটানি করেছে। যদি নীরবে দাঁড়িয়ে দেখতাম, তাহলে বলতে কাপুরুষ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এখন বলছো হাঙ্গামা না করলেও পারতাম? তুমি যদি এইভাবে প্রতিবাদ করতেই থাকো, তাহলে তোমার সামনে একটার পর একটা বিপদ আসতেই থাকবে। যদি আসবে, এখানে আমার কিছুই করার নেই। অন্যায় দেখলে আমার রক্তে আগুন জ্বলে। চোখের সামনে অন্যায় দেখে মানুষ মুখ ঘুরিয়ে চলে যায়, কিন্তু আমি পারবো না। আমার বিবেক আমাকে জাগায়। আমি আমার বিবেককে ধ্বংস করতে পারবো না। হয়েছে হয়েছে, আর ইমোশনাল হতে হবে না। ওঠো, গাড়িতে উঠো। তুমি যতই চিন্তা ভাবনা করো, বাচ্চা আমাদের সন্তান, এই কথা তো অস্বীকার করতে পারবে না। বাদশা আমাদের সন্তান, এই সত্যটা অস্বীকার করতে পারলে আমার এত চিন্তা ভাবনা করতে হতো না। বাদশার রংবাজি করছে না গুন্ডামি করছে, এ নিয়েও আমার কোনো মাথা ব্যথা ছিল না। বাদশা আমার ছেলে বলে কাল বিভিন্ন পত্রিকায় রং বেরঙের কালিতে হেডলাইন হবে। কোন কোন পত্রিকায় হেডলাইন হবে, জজ আশরাফ মল্লিকের একমাত্র ছেলে গুন্ডামি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। তোমার সব কথা মেনে নিচ্ছি, তুমি শুধু আমার একটা কথা মেনে নাও, আমার ছেলেকে মুক্ত করে আনো। সামিয়া, তোমার সাথে আমার সংসার জীবন 30 বছরের। এই 30 বছরে তুমি কি বুঝতে পারোনি অপরাধের সাথে অপরাধের সাথে আপোষ করে আমি পথ চলতে জানি না? এই অহংকারটা তোমার জন্য বাড়াবাড়ি ছাড়া আর কিছুই না। আমি যদি বলি, তোমার বাড়াবাড়ি অহংকারের জন্যই বাচ্চা সে 12 বছর বয়স থেকে তোমার প্রতি অভিমানে বড় হয়েছে। ওই অভিমানেই বাচ্চাকে নষ্ট জীবনে ঠেলে দিয়েছে। তাই তোমার চোখে বাচ্চা অপরাধী হলেও আমার চোখে তুমিও নির্দোষ নও। কি করবো আমি? তোমার ছেলে রাস্তায় রাস্তায় গুন্ডামি করে বেড়াবে, আমার মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলবে, আর আমি তার জন্য উকিল খুঁজবো জামিন করানোর জন্য? আমি একজন বিচারপতি হয়ে একজন উকিলকে কি করে বলি আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, তার জামিনের ব্যবস্থা করো? অসম্ভব, আমি পারবো না। আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না বাবা। আমার জন্য তোমার কাছে কোনোদিন কোনো কিছু সম্ভব ছিল না, হয়তো আর কোনোদিন সম্ভব হবেও না। কারণ তুমি জজ সাহেব, তোমার কাছে তোমার পদমর্যাদাই সবচেয়ে বড়। জজ সাহেবের কাছে আমার যে কোনো মূল্য নেই, তা আমি অনেক আগেই বুঝে গেছি। তুমি গুন্ডামি করবে, তুমি মারামারি করতে গিয়ে গ্রেফতার হবে, আর আর আমি গুন্ডা ছেলেকে জামিন করিয়ে এনে তোমার গুন্ডামি করার বাড়তি উৎসাহ যোগাবো? নেভার, কখনোই না, কোনোদিনই না। আমিও আশা করি না বাবা।
কারণ আমি জানি তোমার কাছ থেকে আমার ভালোটা কোনোদিনই পাবো না। গুন্ডামি ছেড়ে দাও, ভালো হয়ে যাও। ভালো কাজ করার জন্য আমাকে অবশ্যই তোমার পাশে পাবে। সেটাই যদি পেতাম, এমএ পাশ করে বেকার হয়ে ঘরে বসে থাকতাম না। কোনোদিন কোনো পরীক্ষায় রেজাল্ট খারাপ করিনি, তারপরও কেন আমার চাকরি হয় না? চাকরি হয় না তোমার দোষে। তোমার মতো মেধাবী ছেলে কোনোদিন কোনো ইন্টারভিউ বোর্ডের সামনে পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না। কেন পারবো না? শিষ্টাচার আদব কায়দা কি আমি কম জানি? শিষ্টাচার আদব কায়দা ভালো রেজাল্ট দিয়ে চাকরি হয় না, চাকরি হয় টেলিফোনে। তোমার একটা টেলিফোন আমার জীবনটা পাল্টে দিতে পারতো, কিন্তু তুমি তা করবে না। তাতে তোমার মর্যাদা ক্ষুণ্ণ হবে। সামিয়া, তোমার ছেলেকে থামতে বলো। ও সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এভাবে সীমা লঙ্ঘন করতে থাকলে আমি কঠিন হতে বাধ্য। কেন কেন তুই শুধু শুধু মাথা গরম করিস? তোর বাবা যেভাবে চায় সেভাবে চলতে পারিস না? কেন এমন করিস? কি হয়েছিল আজ? কেন তোকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মা। অন্যায় প্রতিবাদ করার জন্য পুলিশ আছে, পুলিশ তার আইন প্রয়োগ করবে। করে না মা, করে না। অন্যায় চোখের সামনে হয়, কেউ প্রতিবাদ করে না। যা হয় হোক, এইসবের মধ্যে তোর যাবার দরকার নেই। আজ তুই আমাকে কথা দে, আর কখনো মারামারি করবি না। ঠিক আছে, করব না। আমার মাথা ছুঁয়ে কথা দে। কথা দিলাম, আর কোনোদিনও করব না। মা, আমার সোনা। বাবা, আমি একজনকে মাইরা ফেলাম, ওই আমার গায়ে হাত দিতে। আমার গায়ে। বাবা আসলাম, কথায় কথায় খুন খারাপের কথা আর ভাল লাগে না। কি দরকার এত হাতাহাতি করা? ছেলেটার নাম বলো, একটা ফু দিয়ে দেবো, সারা গায়ে আগুন লেগে যাবে। বাবা, তোমার ফুতে কি পাওয়ার তা আমি ভালোভাবেই জানি। তুমি হইলা এই T20। 80-20? হ্যাঁ, তোমার 80 ভাগ ভুয়া আর 20 ভাগ ঝড়ে বক পড়ে। মদ খেয়েছে বদ্ধ উন্মাদ মাতাল। বাবা আসলাম, আমি যদি 80-20 হই, তাহলে তো তোমার কোনো মূল্যই নেই। কারণ আমার পরে এই দরবারের খেলাফত পাবে তুমি। তাহলে তো বাবা তুমি 100-তে 100। এই তো বাবা আমার লাইনে এসেছে। দয়াল তোমাকে লাইনে এনেছে। আমি কিচ্ছু করি না, সব করে দয়াল। জানো সিমরান, মাকে আমি কথা দিয়েছি, আর কখনো কারো গায়ে হাত তুলবো না। কথা রাখতে পারবে তো? নিশ্চয়ই পারবো। গুড বয়, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। রিয়েলি? হ্যাঁ। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, তা তুমি বোঝো না। তুমি তো আমার সব। আই লাভ ইউ সিমরান, আই লাভ ইউ। I love you too. আসলাম থানায়? জি বাবা। বাজানের নাম্বার। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো জাফর? আপনার দোয়ায় ভালো আছি বাজান। আসতে হবে? না, আসতে হবে না। আমার এক ভক্ত নাম আসলাম, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বলেন কি বাজান, আপনার ভক্ত? আমি এখনই থানায় যাচ্ছি। আমি যাব আর আপনার ভক্তকে ছাড়বো। শুক্রিয়া। দয়াল তোমার উপর দয়া করবেন। দোয়া করবেন বাজান। এই, তাড়াতাড়ি থানায় চলো। এই, ছেলে তালা খোলো। বাজানের ভক্তকে আটক করে রেখেছো কোন সাহসে? হ্যাঁ,
বাজানের গজব পড়ে যাবে, তাড়াতাড়ি খোলো। থামুন স্যার, আসামিকে ছাড়া যাবে না। আসামির বিরুদ্ধে মামলা লেখা হয়ে গেছে। আরে যে পাতায় মামলা লিখছো সেই পাতা ছিঁড়ে ফেলে দাও। বাজানের ভক্তকে না থাকলে গায়েবুল গজব নাজিল হয়ে যাবে। বাজানের হুকুম, তার ভক্তকে ছেড়ে দিতেই হবে। আমি কোনো বাবার হুকুমে চলি না, আমি চলি আইনের হুকুমে। আইন চলে রাষ্ট্রের সংবিধানের ধারায়। রাষ্ট্রের আইন আর সংবিধানের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি এই আইনের পোশাক গায়ে পড়েছি। কোন সাধু সন্ন্যাসীর হুকুম মেনে চলার জন্য নয় স্যার। তানভীর, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। নো নো স্যার, আমি কোনো বাড়াবাড়ি করছি না, আমি শুধু আইন মেনে চলছি। ওর নামে সন্ত্রাস দমন আইনে মামলা লেখা হয়ে গেছে, বাকি কাজটা করবে মহামান্য আদালত। ইসরে, কি আর ঝামেলা হয়ে গেল। বাজানরে আমি এখন কি জবাব দিব? আপনি কোনো চিন্তা করবেন না ভাইজান, আপনার জামিনের ব্যবস্থা হইবেই। তাইলে যা করার তাড়াতাড়ি করেন, যান। বাবা, আপনি আমার স্ত্রীর উপর আত্মা হাজির করেছিলেন। আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আমার ছেলেটাকে একটু দোয়া করে দিন বাবা। অতীব সুন্দর, একদম বাবার মতো চেহারা। বাবার দোয়ায় হয়েছে, বাবার মতো হবে না? বাবা একটু ভালো করে দোয়া করে দিন। দয়াল আপনাদের দয়া করবেন, আপনারা আসতে পারেন। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে বাবা ভক্ত। দোয়া করুন বাবা। কি সমস্যা আপনার? বাবা, আমার ছেলের নাম মুন্না, আপনার ভক্ত। মুন্না? না, এরমে তো আমার কোনো ভক্ত ছিল না। কি বলছেন বাবা? এর আগেও তো আমি আপনার কাছে এসেছি, তখন বলেছিলেন মুন্না আপনার কাছের লোক। হতে পারে। আজ 1 মাস যাবৎ নিখোঁজ, বাড়ি ফিরে না। ফিরবে। আপনার পরিচয়? আমার নাম নুপুর। মুন্না আমাকে পছন্দ করত। পছন্দ হবার মতোই জিনিস। শুনুন, যে আপনার ছেলে কোথায় আছে, কিভাবে আছে, সব জানা যাবে আত্মা হাজিরের মাধ্যমে। এই মেয়েটাকে তো আপনার ছেলে পছন্দ করত। জি। আপনি নিশ্চয়ই তাকে পছন্দ করতেন। জি। কোন ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সেই মেয়েকে দিয়ে সেই ছেলে আত্মা হাজির করা সহজ হয়। আজ থেকে 10 দিন পর ভরা পূর্ণিমা রাত, সেই রাতে আপনি আসবেন। আমি আত্মা হাজির করে বলে দেব মুন্না কোথায় থাকে। যেখানেই থাকুক, 1 মাসের মধ্যে মুন্না ফিরে আসবে দয়ালের ইচ্ছায়। এখন আপনারা আসতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসি বাবা। বাবা, কয়টা দিন আবার খুব কুপা যাচ্ছে বাবা, আবার একটু দোয়া করে দাও বাবা। সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসি বাবা। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখটা এত মলিন কেন বেটা? আমার মন ভালো নাই বাজান। আপনার ভক্তকে মুক্ত করতে পারি নাই। একজন নতুন সাব ইন্সপেক্টর এসেছে, খুব তেরা। আইনের বাইরে 1 পাও নড়ে না। আসলামকে সে ছাড়েনি। মন খারাপ করো না বেটা, সব আত্মার খেলা। আসলামের জামিন হবে, ওই অফিসারের উপর থেকে বদ আত্মার আসর দূর হবে। দয়ালের উপর ভরসা রাখো। সাধু বাবার চরিত্র আসলে রহস্যজনক। আজ আমার অনুসন্ধানের দৃষ্টিতে অনেক কিছু ধরা পড়েছে। খুব শীঘ্রই আমি রহস্যের জাল খুলে ফেলতে পারবো। কি ধরা পড়েছে তোমার অনুসন্ধানের দৃষ্টিতে? এখন তোমাকে বলা যাবে না, তাহলে সব ক্রেডিট তুমি নিয়ে নেবে। আগে সম্পূর্ণ রিপোর্ট তৈরি করি, তারপর তোমাকে বলবো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার ছেলে আজ 1 মাস যাবত নিখোঁজ। বসুন।
আপনার ছেলের নাম কি? মুন্না। আপনার ছেলে কি যেন করতো? আমার ছেলে সাধু বাবার ওখানে কি জানি ব্যবসা করত। সাধুর কাছে গিয়েছিলেন? হ্যাঁ বাবা, সে উল্টাপাল্টা কথা বলে, মুন্নাকে চেনে না। আমার খুব ভয় হচ্ছে বাবা। আপনার কাউকে সন্দেহ হয়? হ্যাঁ বাবা, সাধু যেভাবে কথা বলছে তাতে তাকেই সন্দেহ হয়। থামুন স্যার, জুতা খুলে যান। আই এম অন ডিউটি। স্যার, বাবার দরবারে নিয়ম আছে, জুতা খুলে ভিতরে যেতে হয়। প্রোটেকশন ফর পুলিশ অ্যাক্টিভিটিস ইজ এ ক্রাইম। ইফ ইউ প্রোটেক্ট মি, আই উইল অ্যারেস্ট ইউ। আসতে দাও। আপনি মনে হয় এলাকায় নতুন এসেছেন। হ্যাঁ, আসার পর থেকে বেশ কয়েকবার আপনার নাম শুনেছি, তাই আপনার সাথে কথা বলতে এলাম। আপনার এত বড় দরবার চলে কি করে? সবই তার দয়া, দয়াল চালায়। দয়াল তো সবাইকেই চালায়, কিন্তু টাকা আসে কোত্থেকে? আমার হাজারো ভক্ত, তাদের দানের অঙ্ক বিশাল, তা দিয়ে এই দরবার চলে, আশ্রম চলে। আর কিছু বলবেন? আচ্ছা, মুন্না নামের কাউকে আপনি চেনেন? মুন্না? মুন্না, ইন্না, ঝর্ণা, মুন্না হতে পারে হাজারো ভক্তের কোনো একজন। মুন্না আজ 1 মাস যাবৎ নিখোঁজ রয়েছে। সে আপনার ভক্ত ছিল, আপনার এখানে আসতো। সে নারী ব্যবসার সাথে জড়িত ছিল। আসলাম নামের একজন ধরা পড়েছে, সেও আপনার ভক্ত। আপনার ভক্তদের মধ্যে অপরাধীর সংখ্যাই বেশি। না, এটা আপনার ভুল ধারণা। ভুলের মধ্যে সত্য লুকিয়ে থাকতে পারে। আপনার ভক্ত মুন্না আজ 1 মাস যাবৎ নিখোঁজ। সে জীবিত না মৃত? নিখোঁজ হবার সাথে আপনার কোনো যোগাযোগ আছে কিনা, এসব ব্যাপারে আমি আপনার সাথে একটু মুক্ত আলোচনা করব। সেজন্য আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। শান্ত। শান্ত। যেতে আপনার কোনো অসুবিধা আছে? আমার কোথাও কোনো অসুবিধা নেই। আপনার অসুবিধা না হলে আপনি আমাকে নিয়ে যেতে পারেন। চলুন। দয়ালের উপর ভরসা রাখো, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমি আপনাকে বলিনি, এখন বলছি। মুন্নার মায়ের অভিযোগের ভিত্তিতে আমি আপনাকে গ্রেফতার করেছি। সাথে আপনার সম্পর্ক আছে। আমি আপনাকে এভাবে জিজ্ঞাসাবাদ করব না। কোর্ট থেকে রিমান্ড আনবো, তারপর সব সত্য কথা মুখ থেকে বের করব। কি কি ব্যবসা আছে তোর? আমার কোনো ব্যবসা নেই বাবা, আমি ফোফা দিয়ে খাই। ফোফা দিয়ে খাস? মুন্নাকে খুন করেছে কে? আমি বললাম তো, মুন্নাকে আমি চিনি না। চিনিস না তুই? চিৎকার করছেন কেন? কিছুই রবে না, হাড্ডি মাংস চামড়া কিছুই রবে না। নিশীথে মগজ গলিয়া পড়িবে সবার। কার মগজ গলবে বাঁধান? দয়াল জানে। দয়াল যার উপর গজব নাজিল করে তার কিছুই রবে না। আমার ভক্তদের উপর গজবের আলামত আমি দেখিতে পাইতেছি। আমাকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করো, না হলে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। ওদিকটা ধরো। হ্যাঁ হ্যাঁ। মনে হয় আমার ভক্তবৃন্দ চলে এসেছে, ওদেরকে থামাও, নইলে গজবের আলামত শুরু করে দেবে ওরা। আমিও খুনি যাইতেছি বাজান। হ্যাঁ দয়াল, আমি কিচ্ছু করি না, সব করো তুমি। বাজানের ভক্তবৃন্দ, আপনারা শান্ত হন, থামেন থামেন। আমি আপনাদের কথা দিতাছি,
এক্ষুনি বাগানের মুক্তির ব্যবস্থা করছি, থামুন। তুমি এইভাবে স্বেচ্ছাচারিতা করতে পারো না। যখন যাকে খুশি ধরে এনে লকআপে বন্দি করে রাখতে পারো না। শুনতে পাচ্ছ না বাবার ভক্তদের স্লোগান? অপরাধীর পক্ষে স্লোগান দিলে তাকে ছেড়ে দিতে হবে না। সাধুকে আমি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছি। আরে রাখো তোমার নির্দিষ্ট অভিযোগের ভিত্তি। বাজানের ভক্তরা যদি হাঙ্গামা করে কি করবে তুমি? গুলি চালাবে? শোনো, গণজোয়ারের সামনে আইনের কোনো ধারাই চলে না। নো স্যার, আইনের ধারার সামনে গণজোয়ার কিছুই না। আইনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য যদি কন্ট্রোল রুমে ফোন করে দাঙ্গা পুলিশ আনতে হয় আনবো, তবু বেআইনি ভাবে কোনো অপরাধীকে আমি ছেড়ে দিতে পারবো না। বেআইনি ভাবে বাবজানকে ছাড়তে হবে না। এই নিন বাবজানের জামিন নামা। জামিন নামা তো পেলে, এবার বাজানকে ছেড়ে দাও। হ্যাঁ, আইনের আদেশ মানতে আমার কোনো আপত্তি নেই। সেন্ট্রি, ওনাকে ছেড়ে দাও। তাড়াতাড়ি খোল। আসসালামু আলাইকুম বাজান। আপনার উপর আল্লাহর মেহেরবানি আছে। সব করে দয়াল, আমি কিচ্ছু করি না। দয়াল পাশে থেকে মোর। জি জি জি। ওসি, ওই ইবলিশটাকে খাগড়াছড়ি পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। ভাববেন কি বলে গেল? বাজান বললো তানবীর রে কালকেরই খাগড়াছড়ি ট্রান্সফার করতে। চিন্তার বিষয় তো, বাবজান যখন বললো তখন তো করতেই হবে। সাংবাদিক মেয়েটা আবার এসেছিল। বুঝেছি, ও আমাকে বেপরদা করে স্টার হতে চায়। এবার আমি সত্যি সত্যি ওকে স্টার বানিয়ে আসমানে পাঠিয়ে দেব। দয়াল, আমি কিচ্ছু জানি না, সব তুমি জানো। হে দয়াল, তুমি পাশে থেকো মোর। নিশ্চয় তুমি আবার কোনো বিপজ্জনক রিপোর্ট করতে গিয়েছিলে। আমি তোকে কতবার বলেছি কোনো বিপজ্জনক রিপোর্ট করার আগে আমাকে বলে যাবে। আই এম সরি। সরি? তোমার যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বাঁচতাম? সরি, আই এম রিয়েলি সরি। তুমি ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই। তোমাকে নিয়েই আমার স্বপ্ন। তুমি আমার বাঁচার আশ্রয়। তুমি যদি দূরে দূরে থাকো আমি কি নিয়ে বাঁচবো? এত ভেবো না নুপুর, তোমার জন্যই আমার সবকিছু। নিজেকে আরেকটু গুছিয়ে নি, তারপর মাকে বলে লাল শাড়ি পরিয়ে তোমাকে ঘরে নিয়ে যাব। তারপর ছোট্ট একটা ঘরে তোমার আমার বাসর হবে ফুলে ফুলে।
নিজেকে গোছাতে আর কত সময় লাগবে? আর বেশি দিন না, খুব শীঘ্রই আমি বেশ কিছু টাকার মালিক হয়ে যাব। তারপর তোমার আমার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না। আসতে পারি? আসুন। আমি সাংবাদিক নীলা। বসুন। মুন্না সম্পর্কে কিছু জানার জন্য আপনার কাছে এসেছি। আপনি তো নূপুর? জি। মুন্না কি কাজ করত? ব্যবসা করত। কি ব্যবসা করত বলতো না। সাধু বাবার ভক্ত ছিল, সাধু বাবার কাছে যাতায়াত করত। মুন্না নিখোঁজ হওয়ার পর সাধু বাবার সাথে দেখা করেছেন? হ্যাঁ, সাধু বাবা বলেছে আত্মা হাজির করে বলে দিতে পারবে মুন্না কোথায় কি অবস্থায় আছে। আমার মনে হয় আপনার সাধু বাবার কাছে একবার যাওয়া উচিত। আসল ঘটনাটা কি? হ্যাঁ, আমি যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছে? ভালো। আপনাকে কি যেন বলেছিলাম? পূর্ণিমা রাতে আসতে বলেছিলেন, মুন্নার আত্মা হাজির করে দিবেন। ও হ্যাঁ, এবার মনে পড়েছে। হে দয়াল! পানিটুকু খেয়ে নিন। লায়লা, ওনাকে আত্মা হাজির কক্ষে নিয়ে যাও। আসুন। যান। হে দয়াল! তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না। এখন পূর্ণিমার উষা লগ্ন, দূরে একটি পাহাড়, পাহাড়ের উপরে ভোরের আলো। তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাদা কাপড় পরে মুন্নার জন্য অপেক্ষা করছো। তোমার কানে মুরগির ডাক আসছে, কুকরুকু কুকরুকু। মুন্না এলো বলে তুমি তাকে জড়িয়ে ধরলে। আসসালামু আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম। বাজান, হুম? আপনার খুব পেরেশান পেরেশান মনে হইতেছে। একটা পাগলির উপরে আত্মা হাজির করে ঝাড়ফুঁক করলাম, ঝাড়তে ঝাড়তে পেরেশান হয়ে গেলাম। বলো তোমার কি খবর? বাজান, হুম? ওই নতুন অফিসারের বদলি করা সম্ভব না। তার সাথে বড় বড় অফিসারের খাতি, সবাই তারে আদর করে। সৎ অফিসার তো, সেই জন্যই। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। ছেলেটা দরবারের পবিত্রতা নষ্ট করেছে, আমাকে অসম্মান করেছে। মজ্জিন যদি ওর কোনো ক্ষতি করে, আমার কিছুই করার নেই। আমি কিচ্ছু জানি না, আমি কিছু করিও না, সব করে দয়াল। হে দয়াল! কি ব্যাপার, রাস্তা ব্লক করেছে কেন?
গাড়ি থামাও। চলো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মনে হয় অনেক আঘাত লেগেছে। তেমন আঘাত নয়, একটু কেটেছে। ট্রিটমেন্ট করে নেব। আমি তাহলে আসি। ধন্যবাদ। আমার মনে হয় তুমি ভুল দেখেছো। ভুল দেখেছি? আমার চোখের পাওয়ার এখনো এতটা কমে যায়নি যে আমি ভুল দেখবো। একটু আগে আমি আমার নিজের চোখে তোমার ছেলেকে গুন্ডামি করতে দেখে এসেছি। এভাবে তোমার ছেলে যদি গুন্ডামি করতে থাকে তাহলে একদিন তোমাকে কাঁদতে হবে, আর তোমার ছেলেকে বাকি জীবন জেলের ঘানি টানতে হবে। এত সিরিয়াস হচ্ছ কেন? তুমি ওর একটা চাকরির ব্যবস্থা করে দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও। আজও তুমি মারামারি করেছিলে, ঠিক কিনা? মারামারি করিনি। একজন পুলিশ অফিসারের উপর কিছু সন্ত্রাসী আক্রমণ করেছিল, সেই জন্য ওই অফিসারকে সহযোগিতা করেছি। Shut up! কই, আমি তো কোনো পুলিশ অফিসারকে দেখলাম না। আমার ভালো কিছু কি তুমি কোনোদিন দেখেছো? তোমার দৃষ্টিতে আমি কোনোদিনই ভালো কাজ করতে পারি না। গুন্ডামি করা কোনো ভালো কাজ হতে পারে না। যেভাবে তোমার অধঃপতন হচ্ছে এমন দিন আসতে পারে আমাকে হয়তো তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। হ্যাঁ, তুমি এটা করতে পারো। তোমাকে দিয়ে এমন কাজ অসম্ভব কিছুই না। আমি কি করলাম, আমি দোষী না নির্দোষ, এটা তোমার কাছে কোনো ব্যাপার না। তোমার কাছে বড় হচ্ছে সাক্ষী, প্রমাণ আর আইনের ধারা। তুমি তোমার আইনের ধারা নিয়ে থাকো। দাঁড়া বাসা, কোথায় যাচ্ছিস? জানি না। কি দরকার ছিল এত প্রশ্ন করার? ছেলেটা এলো, না খেয়ে চলে গেল। না খেলে আমার কি করার আছে? আমি তো তার অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না। খাও। খেতে ইচ্ছে হচ্ছে না। শোনো, এত মাথা গরম করো কেন? বাবা মা কিছু বলতেই পারে, আর সব বাবা মাই সন্তানের ভালো চায়। আমার বাবা আমার ভালো চায় না। আমার জীবনের কোনো মূল্য তার কাছে নেই। বাদশাহ, এটা তুমি ভুল ধারণা। না সিমরান, না, এটা আমার ভুল ধারণা নয়, এটাই সত্যি। আজ থেকে অনেক বছর আগে, আমি তখন ক্লাস 5-এ পড়ি। হ্যালো, আমি স্কুল থেকে বলছি স্যার। আপনার ছেলে বাদশাহ স্কুলের সামনে থেকে কিডন্যাপ হয়েছে। হোয়াট? কিডন্যাপ হয়েছে? কে কিডন্যাপ হয়েছে? বাদশাহ? কি বলছো তুমি? আমার ছেলেকে কারা কিডন্যাপ করেছে? আমাকে ধরে এনেছো কেন? তোমার বাবার সাথে আমাদের লেনা দেনা আছে। যদি তোমার বাবা আমাদের প্রস্তাব মেনে না নেয় তাহলে তোমাকে মেরে লাশ বানিয়ে তোমার বাবার কাছে পাঠিয়ে দেব। হ্যালো, পুলিশ কমিশনার সাহেব? হ্যালো জজ সাহেব, আমি কে, আমার নাম কি পরে বলবো, আগে আপনার ছেলের সাথে কথা বলেন। বাবা, আমাকে বাঁচাও বাবা, ওরা আমাকে মেরে ফেলবে বাবা, ওরা আমাকে। জজ সাহেব, ছেলের কণ্ঠ চিনতে পেরেছেন? কি চাও তোমরা?
সন্তানকে যদি জীবিত দেখতে চান তাহলে ওই সেকান্দারকে বিকসুর খালাস দিতে হবে। অসম্ভব। সাক্ষী প্রমাণে সিকান্দারের যে শাস্তি হয় আমি তাই লিখব। জজ সাহেব, তাহলে আপনি আপনার সন্তানের লাশ ফেরত পাবেন। ভাবুন ভাবুন, 2 ঘন্টা পর আমি আপনাকে আবার ফোন করব। ওরা কি বললো? 2 ঘন্টার মধ্যে ওদের আসামিকে ছাড়ার সিদ্ধান্ত না দিলে ওরা আমাদের বাচ্চাকে মেরে ফেলবে। তুমি আমার ছেলেকে এনে দাও, আমার বাচ্চাকে বাঁচাও, আমার বাচ্চাকে এনে দাও। সামিয়া, সামিয়া তুমি শান্ত হও সামিয়া। সেদিন যদি আমি পালিয়ে আসতে না পারতাম, হয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত। যা ঘটেছে ঘটেছে, অতীতকে ভুলে যাও। হতাশার নিশ্চয়তা নিয়ে ভবিষ্যতের পথটাকে জটিল করে দিও না। জীবনের দিকে তাকাও, ভালো কিছু করার চেষ্টা করো। তোমাকে আমি একটা ভালো অবস্থানে দেখতে চাই বাদশা। কেন দেখতে চাই জানো? তোমাকে আমি আমার এইখানে বন্দি করেছি, বুকের মাঝখানে, ঠিক এই জায়গায়। সত্যি? হ্যাঁ সত্যি। নন ভেলেবল ওয়ারেন্টি সারা জীবনের জন্য। খালাস পাবে না, জামিনও হবে না। খাও। আসলামের জন্য আমাদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। এই জজ সাহেব সহজে কাউকে জামিন দেয় না, খুব কঠিন লোক। ভাবছি এখন বাবাকে কি জবাব দেব। এতগুলো উকিল চেষ্টা করে আসলামের জামিন করাতে পারলে না। বাবজান, বিচারক অনেক কঠিন মানুষ, কোনো অবস্থাতেই তাকে তার সিদ্ধান্ত থেকে নড়ানো গেল না। কি নাম ওই জাজের? বিচারপতি আশরাফ মল্লিক। বলুন। অনেক রাত হলো, বাসায় যাবো না? এটা কি করলেন? খুন 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 খুন! ও খুন করেছে, ওকে ধরুন, ধরুন। মা, মা, আচ্ছা, মা, মা, বাবা কোথায়? এমন করে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তো? মা, আমার সামনে একজন খুন হয়ে গেছে। পুলিশ মনে করছে আমি খুন করেছি। পুলিশ তোকে খুনি মনে করবে কেন? ওরা ভুল বোঝে আমার পিছু নিয়েছে। মা, আমি খুন করিনি, বিশ্বাস করো মা, আমি খুন করিনি। সব খুন খারাপি অঘটন তোর সামনে হয়, অন্য কারোর সামনে হতে পারে না। চুপ, তোর বাবাকে কিছু বলার দরকার নেই। মা, আমি 1 গ্লাস পানি খাবো। দিচ্ছি। কাল সকালে আমি আমার ছেলেকে পাঠিয়ে দেব। আরে লজ্জা দেবেন না জজ সাহেব, আপনার ছেলেকে পাঠিয়ে দিন, ওর চাকরি যাতে হয় সে ব্যবস্থা আমি করে দেব। নে। আমার ছেলে বলে নয়, আপনাদের নিয়ম মাফিক যা করণীয় তাই করুন। আমাকে হয়তো তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। বাবা, পুলিশকে? বাবা, এই তুমি কি করলে? যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আচ্ছা, বাচ্চা, কাজটা তুমি ভালো করলে না। ছেলেকে ধরে দেওয়ার জন্য পুলিশকে ফোন না করলেও পারতে। পুলিশকে ফোন করেছি? নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তারপর বলছো ফোন করনি। আমি তো ফোন করেছি ওর চাকরির জন্য। কি বলছো তুমি? বাসা তো তোমাকে ভুল বুঝে চলে গেল। বাবা, কিছুই বলতে হবে না, তোমার চোখ দেখে বুঝতে পেরেছি তুমি বিপদগ্রস্ত।
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াও। শান্ত হও, বিশ্রাম নেও। বাবা, হতাশ ভরা মুখ। পুলিশ তোমাকে খুঁজছে কেন? পুলিশ আমাকে ভুল বুঝে পিছু নিয়েছে। এটাই তো দয়ালের খেলা। যে দোষী না, পুলিশ তাকে তাড়ায়, আর যে দোষী সে সুখের ঘুম ঘুমায়। বিশ্রাম নেও, যখন ভালো লাগবে বাড়ি চলে যেও। বাবা, বাড়িতেও আমার ঠাঁই নেই। আমার বাবা আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চায়। তাহলে তো তোমার সমস্যা অনেক জটিল। সমস্যা যতই জটিল হোক, দয়াল চাইলে সব ঠিক হয়ে যাবে। আমার মুসাফিরখানায় থাকার ব্যবস্থা আছে, যদি চাও থাকতে পারো। এখান থেকে কেঁদে কেঁদে তার কাছে মুক্তি চাও। দয়াল চাইলে তোমার সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। না বাবা, ধন্যবাদ দিও না, আমি কিচ্ছু করি না, সব করেন দয়াল। আর কত বাহানার কথা শোনাবে বাচ্চু? আস্তানার দানের টাকা তোমাকে ফেরত দিতেই হবে। টাকা হাতে আসলে পেয়ে যাবেন। আজ 3 মাস হয়ে গেল টাকা নিয়ে তুমি উধাও। তোমাকে বিশ্বাস করে আস্তানার টাকা পয়সার দায়িত্ব দিয়েছিলাম, সেজন্য তুমি এমন করবে? কিসের আস্তানার টাকা? আপনি তো শুধু 4টা মেয়ে দিয়েছেন, আর কিছু হেরোইনের টাকা। সব টাকার সঠিক হিসাব আমার কাছে আছে। 20,35,500 টাকা। এই টাকা এতিম, অনাথ আর অসহায় নারীদের রিজিক। এই টাকা নিয়ে তুমি ছিনিমিনি খেলতে পারো না, তাহলে দয়াল তোমাকে ক্ষমা করবেন না। দেখুন, বেশি পেঁচাল পারলে আমি কিন্তু 1 টাকাও দেবো না। কি বললে তুমি? টাকা ফেরত দেবে না? ঠিক আছে, দয়াল ভরসা। এতিম অনাথের রিজিক মেরে দিয়ে তুমি যদি ভালো থাকতে পারো, ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুক। বাবা, বাচ্চু থাকে কোথায়? বাচ্চুর ঠিকানা দিয়ে তুমি কি করবে? টাকা আমি আদায় করে আনবো। তোমার এইসব ঝামেলায় যাওয়ার দরকার নেই। বাচ্চু গুন্ডা ছেলে, তোমার ক্ষতি করতে পারে। অনাথ এতিমের টাকা মেরে দিয়ে গুন্ডামি করবে? আমি দেখবো সে কত বড় গুন্ডা। ঠিকানা বলুন। মিরপুর 11 নম্বরে থাকে। তবে তোমার এইসব ঝামেলায় না যাওয়াই ভালো। অন্যায় করেছে, দয়াল তার বিচার করবেন। দয়াল যা করার করবে, তবে ওকে আমি ছাড়বো না। আপনার টাকা ওকে ফেরত দিতেই হবে। আমি কিচ্ছু করি না, সব করেন দয়াল। হে দয়াল, পাশে থেকো তুমি। বাচ্চু ভাই, নিয়ে আইছি। কি বড় ভাই, কথা কইছি, কথা কানে যায় নাই। তোমার ভাই একটা কানাডা থাকে না? বাচ্চু ভাই, বাড়িতে 4 তলা দালান তোলার লেগা মিস্ত্রি লাগাইছো। ইটা, বালু, সিমেন্ট সব নিয়ে আইছো, তাই না? জি বাচ্চু ভাই। আমি তোমার কাছে মাত্র 2 লাখ টাকা চাইছি। আমার পোলাপান এই নিয়ে তোমার কাছে 5 বার গেছে। কি যায় নাই? জি ভাই। আজকের মধ্যে 2 লাখ টাকা দিয়া দিবা। যদি কথার হেরফের হয়, গুলি এই দিক দিয়া ঢুকবো, এই দিক দিয়া বাইর হইব। মনে রাখবা, আমার নাম বাচ্চু। আপনি কি বাচ্চু? হ্যাঁ, কে তুই? আমি বাদশাহ। সাধু বাবার 20,35,500 টাকা আপনি মেরে দিয়েছেন। এগুলো এতিম আর অনাথের টাকা। আজই ফেরত দিয়ে দেবেন। এই,
তুই আমারে গরম দেখাইতাছস? দিবি না টাকা, দিবি না? যা, ভাগ। টাকাগুলো এখন এই মুহূর্তে দিবি। এই এই কোথায় কি কোথায় কি আমারে ধমক দেয়, এই বাচ্চুরে ধমক দেয়। বাবা, আপনার হাসি দেখে আমাকে ভয় লাগতেছে। ভয় পেও না, ভয় পেও না, খুশি হও। আজ আমার চাওয়া পূর্ণ হতে যাচ্ছে। ওই জাজ আশরাফ মল্লিকের ছেলে ফাঁসির দড়িতে ঝুলবে, আর আমি ওর বুক ফাটা আজারি এই কান দিয়ে শুনবো। ওর চোখের পানিতে বুক ভাসবে, আমার নিজের চোখে সেটা দেখবো। সেকেন্দারের কথা আজও মনে আছে? ভুলি নাই, মনে আছে। কিছু কিছু আঘাত সারা জীবনেও ভোলা যায় না। আমি আমার ভাই সেকেন্দারকে আমার বুকের কবরে দাফন করে রেখেছি। জাজ আশরাফ মল্লিক আমাকে কাঁদিয়েছে, এবার আমি ওকে কাঁদাবো। পত্রিকায় বাচ্চাকে খুনি সাজিয়ে দিয়েছে। তুমি বাসার জন্য একটা কিছু করো। কি করব আমি? তোমার সামনে বাদশাকে কতবার ভালো হতে বলেছি। তোমার ছেলে আমার কথা কাঁধে নিয়েছে? নেয়নি। অপরাধ করেছে, শাস্তি হবেই, এটা নিয়ম। তুমি শুধু বিচারপতি নও, তুমি বাবাও। সন্তানের প্রতি ঘৃণা বলো, অভিমান বলো, এ নিয়ে দূরে সরে থাকলে বাবার দায়িত্ব পালন হয় না। শোনো সামিয়া, বাদশার জন্য কিছু করতে হলে প্রথমে বাদশাকে পুলিশের কাছে ধরা দিতে হবে। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম এইসব ঝামেলা যাওয়ার দরকার নেই। এখন পুলিশ তোমাকে খুঁজবে, বাচ্চুর ভাই প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে খুঁজতে পারে। আমার মনে হয় এখন তোমার কিছুদিন গা ঢাকা দিয়ে থাকা উচিত। বাকি ভরসা দয়াল। বাদশাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুনের বদলা খুন। ও আমার ভাইজানকে খুন করেছে। মাথা গরম করিস না বাবা। বাচ্চা আমার বুক খালি করে চলে গেছে। তোর যদি একটা কিছু হয়ে যায় আমি কি নিয়ে বাঁচবো বাবা? বাদশা আমার ভাইজানকে খুন করেছে। ও যদি মাটির নিচেও থাকে, সেখান থেকে টেনে এনে আমি ওকে খুন করব। এটা ভাইয়ের জন্য, ভাইয়ের ওয়াদা। হাতে রক্ত কেন? বসো বসো।
রক্ত। তুমি চুপ করে বসো এখানে। আমাকে দাও। আরে চাকু দিয়ে কি হবে? গুলি বের করব। আমি হেল্প করছি, আমাকে দাও। না। আরে কি করছো? কিছু বলবে মনে হয়? মা তোমাকে খুঁজছে। আজ তোমার জন্মদিন, মনে আছে? মা কেক নিয়ে বসে আছে। আপনার ছেলে বাচ্চু আমার ভক্ত ছিল, ওর জন্য প্রাণটা আমার কাঁদে। এই জন্যই আমি আপনাকে আসতে বলেছি। আমার বড় ছেলের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমার ছোট ছেলেটাও শেষ হয়ে গেল বাবা। কাঁদবেন না, কাঁদবেন না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তাদেরকে ভালো রাখবে। তবে তাদের আত্মার শান্তির জন্য আপনার কিছু দায়িত্ব আছে। জানেন তো, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, নাফসের মৃত্যু আছে, আত্মার মৃত্যু নেই। যে খুন হয় তার আত্মার সুবিচারের জন্য আকাশে বাতাসে ভেসে বেড়ায়। আপনার ছেলের হত্যাকারীর বিচার হওয়া প্রয়োজন, নইলে তাদের আত্মা শান্তি পাবে না। আমি গরিব মানুষ, কোর্ট কাছারি করার মতো এত টাকা পয়সা আমার নাই। টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমার ভক্তদের মধ্যে একজন বিরাট বড় উকিল আছে, আপনি শুধু একটা দস্তখত করবেন, বাকিটা উকিল বুঝবে। আপনার কোনো আপত্তি আছে? জি না বাবা, আমার কোনো আপত্তি নাই। দয়ালের দরবারে আমি দুহাত তুলে সুবিচারের জন্য দোয়া করব। আপনার ছেলের খুনির শাস্তি হবেই। ক্রিমিনাল যদি শাস্তি না পায় তাহলে তার সাহস বেড়ে যায়। সাধু নামধারী শয়তান আপনার ইজ্জত নিয়ে এমন জঘন্য খেলা খেলবে, আর আপনি মুখ ফুটে কিছুই বলতে পারবেন না। এমন লজ্জার কথা কি মুখ ফুটে বলা যায়? কি করে বলবো সাধু আমার ইজ্জত নষ্ট করেছে? কি করে বলবো সাধুর কারণে আজ আমি গর্ভবতী? যদি না বলতে পারেন তাহলে সাধু আইনের নাগালে বাইরে রয়ে যাবে, আর অনেক নিরীহ সহজ সরল মেয়ে সাধুর খপ্পরে পড়ে ইজ্জত হারাবে। আপনার জবানবন্দি দিয়ে সাধুকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতেই হবে। এমনও হতে পারে এই সূত্র ধরে মুন্না নিখোঁজ হওয়ার রহস্যটাও বেরিয়ে আসতে পারে। লজ্জা ভুলে যান, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে বলতেই হবে। ঠিক আছে, আমি বলবো। যা যা বললেন এই কথাগুলো আদালতের বিচারকের সামনে বলতে পারবেন? জি পারবো। ঠিক আছে, এখানে একটা সাইন করুন। ধর্মকে সামনে দাঁড় করিয়ে সাধু অনেক ভণ্ডামি করেছে, এবার তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি ব্যাপার অফিসার, দরবারের পবিত্রতা নষ্ট করে এইভাবে আপনি? পবিত্রতা আমি ভঙ্গ করিনি, পবিত্র ধর্মের পবিত্রতা ভঙ্গ করেছিস তুই। ধর্মকে সামনে দাঁড় করিয়ে অনেক মানুষের সঙ্গে তুই প্রতারণা করেছিস, এবার তোর মুখোশ উন্মোচিত হবে। আইনের সামনে জবাবদিহি করতে হবে তোর ভণ্ডামির। আমি কোনো ভণ্ডামি করি না, মানুষ আমার কাছে দোয়ার জন্য আসে, দয়ালের দরবারে দুহাত তুলে তাদের জন্য দোয়া করি। কারো কাজ হয়, কারো কাজ হয় না। এতে ভণ্ডামির কি আছে অফিসার? আছে, নূপুর নামের একটা মেয়েকে আত্মহাজির করার নাম করে তার শ্লীলতা হানি করেছিস তুই। আস্তাগফিরুল্লাহ মিন জালিক। হে দয়াল, আমার নামে এত বড় অপবাদ। অপবাদ নয়, নূপুরের লিখিত অভিযোগের ভিত্তিতে আমি তোকে গ্রেপ্তার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হে দয়াল, আমার উপরে কোন গজব? পাশে থেকে চলুন অফিসার।
দেখছো বাবার কত পুলিশ ভক্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ছেলের বাবা হয়েছি। মাশাআল্লাহ। 12 বছর সংসার করে আমি কিছুই করতে পারিনি। 1 বছরে আপনি আমাকে এই পুত্র সন্তানের পিতা বানিয়ে দিয়েছেন। নিশা কি উল্টা পাল্টা কথা শুরু করছে? বেটা, সবই দয়ালের ইচ্ছা। গত বছর আপনার মুরিদ হলাম। পূর্ণিমার রাতে বউকে আপনার কাছে একা পাঠালাম। আমার বউয়ের উপর আত্মা হাজির করে আপনি কি যেন কি করলেন, আমি ছেলের বাবা হয়ে গেলাম। বাবা, আপনার দোয়া একদম কঠিন দোয়া। আপনার দোয়ায় আমার এই ছেলের মুখটা একদম আপনার মতো হয়েছে বাবা। বাবা, আমার এই ছেলেটা সব সময় কান্নাকাটি করে, আপনি একটু ভালো করে দোয়া করে দিন। বেটা, আমার হাতে হ্যান্ডকাপ। নির্বোধ পুলিশ আমাকে গ্রেফতার করেছে। আমার মন ভালো নেই। এখন আমার ভিতর থেকে দোয়া বের হবে না। বের চলুন। না বাবা, কাঁদে না, কাঁদে না। ও না না, কাঁদে না, কাঁদে না। এই পুলিশ ভক্ত না, শক্ত। ও ভাই, বাবাকে যে ধরে নিয়ে গেল, কেসটা কি? চৌকি ভাঙা কেস। চৌকি ভাঙা কেস? এইটা আবার কেমন কেস? এইটা আপনার স্ত্রী ভালো বুঝবে, তাকে জিজ্ঞাসা করেন। ও ও বউ, চৌকি ভাঙা কেস কি জিনিস তুমি বোঝো? বুঝি, তোমারে বোঝানো যাইব না। কেন বোঝানো যাবে না? বুঝলে তোমার অসুবিধা হইব। চলো, তোমার পোলাও। বাবু কান্দে না, বাবু কান্দে না, কান্দে না, কান্দে না। তুমি সাধু বাবাকে গ্রেফতার করেছো কেন? কেন গ্রেফতার করেছি সেই কৈফিয়ত আমি তোমার মতো সন্ত্রাসীকে দিতে বাধ্য নই। আমি চাইলে এক্ষুনি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু করব না। যেহেতু তুমি আমার ঘরে এসেছো, তুমি আমার মেহমান, তাই মেহমানকে গ্রেফতার করার মতন কাপুরুষ পুলিশ অফিসার আমি নই। আমার কথার জবাব দাও, সাধু বাবাকে কেন তুমি গ্রেফতার করেছো? আমি আগেই বলেছি কোনো কৈফিয়ত আমি তোমাকে দেব না। শুধু এইটুকু শুনে যাও, যার জন্য তুমি আমার কাছে এসেছো সেই সাধু একজন ক্রিমিনাল অপরাধী। কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো বাদশা, একজন মেয়ে কখনো তার ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। সেই মেয়ে জবানবন্দিতে আমি তোমাদের ভণ্ড সাধুকে গ্রেফতার করেছি। তাকে গিয়ে প্রশ্ন করো, তাহলে নিজেই বুঝতে পারবে তোমার ভণ্ড সাধু বাবা দোষী না নির্দোষী। স্বাগতম, সুস্বাগতম। কি ব্যাপার উকিল সাহেব? এতদিন পর জামিনে ছাড়া পেলাম। আমি ভেবেছিলাম সাধু বাবা তার ভক্তদের দিয়ে ফুলের মালা পাঠাবে, আমাকে বরণ করে নিয়ে যাবে। আপনার বায়না পূর্ণ হতো যদি বাপজান বাইরে থাকতেন। বাপজান অভ্যন্তরে গেলেন আর আপনি বাহির হয়ে আসলেন। কি? সাধু বাবা অভ্যন্তরে? হ্যাঁ, নূপুর নামে একটি মেয়েকে শ্লীলতা হানির দায়ে বাপজান অ্যারেস্ট হয়ে ভেতরে আছেন। সাধু বাবার সাথে আমার একটু দেখা করা দরকার, আপনি ব্যবস্থা করেন। বাপজান। উকিল সাহেব, আপনি একটু বাইরে অপেক্ষা করেন, আমি সাধু বাবার সাথে একটু আধ্যাত্মিক আলোচনা ঠিক আছে, আসি বাবা। যান। বাবা, উকিল সাহেবের কাছে শুনলাম আপনি নাকি একটা মেয়েকে ঘুপ ঘাপ কেমনি কি বুঝলাম না। তোমার কাছে কিছু গোপন করবো না আসলাম। মুন্নার প্রেমিকা নাম নূপুর। ওকে দেখে আমি আমার নিজেকে ঠিক রাখতে পারিনি। বাবা, তুমি আসলে একটা বিশাল ভণ্ড। যাই বলিস, আমার পরে আমার আসনে বসবি তুই। আমার চরিত্র ভক্তদের কাছে পরিষ্কার করার দায়িত্ব তোর। আমাদের আস্তানার মঙ্গলের জন্য তোকে একটা কাজ করতে হবে। কি করতে হবে আমাকে? কাছে আয়, শোন।
গত কয়েকদিনে 6টি খুন হয়েছে। একজন সন্ত্রাসীর হাতে 6টি খুন। ইমিডিয়েট বাদশা নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। জনমনে যে ভীতি সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে হবে। দিস ইজ আওয়ার প্রমিজিং কমিটমেন্ট। ইমিডিয়েট অ্যারেস্ট দ্য ক্রিমিনাল। উকিল, জি বাবা, আমি যা ঘটনা ঘটিয়ে দিয়েছি, এবার যা করার তোমাকেই করতে হবে। এমন ভাবে মামলা সাজাও যাতে আমি আমার ভাইয়ের ফাঁসির রায়ের বদলার সংবাদ নিজ কানে শুনতে পাই। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত, আমার মক্কেল সাধু বাবা ওরফে মধুমিয়াকে নূপুর নামে মেয়েটির ধর্ষণ মামলার মিথ্যা আসামি করে গ্রেফতার করা হয়েছে। আমার মক্কেল যদি নূপুর হত্যা মামলার সত্যিকারের আসামি হবে, তাহলে নূপুর হত্যার দায়ে বাদশার নাম কেন পুলিশের খাতায় লেখা হবে? কারণ একটাই, বাদশাই নূপুরের খুনি। বাদশার সাথে নূপুরের অবৈধ সম্পর্কের কারণে নূপুর অন্তঃসত্ত্বা হলে বাদশা নিজের পাপ গোপন করার জন্য নূপুরকে খুন করে, এবং ওই মুহূর্তে আসলাম বাধা দিতে এলে বাদশা তাকেও খুন করে। মহামান্য আদালত, বাদশা ইতিপূর্বেও বাচ্চু সাচ্চু 2 ভাই সহ তাদের সহযোগীদের খুন করে পত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় শীর্ষ সন্ত্রাসী হিসাবে আলোড়ন সৃষ্টি করেছিল। মহামান্য আদালত, আইন এমন একটি জিনিস যেখানে বাবা মা ভাই বোন এমনকি নিজের সন্তানের সম্পর্কের প্রতিও আবেগের কোনো স্থান নেই। তাই মহামান্য আদালতের কাছে আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার জন্য প্রার্থনা করছি। একই সাথে অনেকগুলো খুনের আসামি হিসাবে ওই বাদশার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আপনার কাছে আবেদন করছি। এই আদালত মধুমিয়া ওরফে সাধু বাবার বিরুদ্ধে আনিত অভিযোগ সাক্ষী প্রমাণের অভাবে প্রমাণিত না হওয়ায় মধুমিয়া ওরফে সাধু বাবাকে বেকসুর খালাস দিচ্ছে। শুকুর আলহামদুলিল্লাহ। মহামান্য আদালত, আইন এমন একটি জিনিস যেখানে বাবা মা ভাই বোন এমনকি নিজের সন্তানের সম্পর্কের প্রতিও আবেগের কোনো স্থান নেই। এমনকি নিজের সন্তানের সম্পর্কের প্রতিও আবেগের কোনো স্থান নেই। এমনকি নিজের সন্তানের সম্পর্কের প্রতিও আবেগের কোনো স্থান নেই। একই সাথে খুনি আসামি হিসাবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বাদশাকে আমার উচিত ছিল আমার আদর্শবান বিচারপতি স্বামীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া, কিন্তু পারলাম না। যে মানুষটা আমার একমাত্র সন্তানকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়ে এসেছে, আমার সে বিচারপতি স্বামীকে ফুলের মালা দিয়ে বরণ করে নিতে পারলাম না। সামিয়া, ওগো, তুমি কি জানো সন্তানের লাশ বাবার কাঁধে কত ভারী হয়? তুমি কি পারবে? তুমি কি পারবে যে হাতে বাদশাকে গুলি করার নির্দেশ দিয়েছো, সে হাতে বাদশার লাশ কাঁধে নিতে? সামিয়া, চুপ করো, চুপ করো প্লিজ, চুপ করো। তুমি কেন চুপ করবো? সত্যি করে বলো তো, অর্ডারটা লেখার সময় তোমার হাত কেঁপে ওঠেনি? তোমার হৃদয়টা নড়ে ওঠেনি? সামিয়া, তুমি কি মনে করো আমি নিষ্ঠুর? আমার হৃদয়টা পাষাণ হৃদয়, চোখ দুটো পাথরের চোখ। না সামিয়া, না। আমিও বাবা, আমার হৃদয় সন্তানের জন্য কাঁদে, আমার চোখ সন্তানের জন্য পানিতে ভরে যায়। বিচারকের জীবনটাই এরকম, সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে বিচার করতে হয়, রায় লিখতে হয়। আমিও তাই করেছি সামিয়া, আমিও তাই করেছি। পিতার পিতৃত্বকে পাথর চাপা দিয়ে বিচারকের দায়িত্ব পালন করেছি। সন্তানের গুলির নির্দেশ এই হাতে লিখেছি সামিয়া, এই হাতে লিখেছি। সামিয়া, সামিয়া, সামিয়া। সেকেন্ডার, তোকে ফাঁসিতে ঝুলানোর শাস্তি এবার হবে, অবশ্যই হবে। ওই জাজের ছেলে এবার গুলি খেয়ে মরবে।
আজ হাউ মাউ করে কাঁদবে। দয়াল, পাশে থেকো তুমি। আমি বিশ্বাস করি না। সাধু বাবা আমার সাথে শত্রুতা করবে কেন? যে মেয়ে সাধু বাবার বিরুদ্ধে মামলা করলো, তার খুনের দায়ভার তোমার উপর আসলো কেন? সাধু বাবার উকিল তোমার বিরুদ্ধে কেন কথা বললো? কিছুই কি তুমি বুঝতে পারো না? থামো। কোথায় যাচ্ছ? আমাকে সাধু বাবার মুখোমুখি হতে হবে। আসল সত্য আমাকে জানতে হবে। পাগলামি করো না। তোমার উপর দেখা মাত্রই গুলি নির্দেশ হয়েছে। তোমাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে হবে। বাদশাকে গ্রেপ্তারের দায়িত্ব আমি তোমাকে দিলাম। কোর্টের নির্দেশ আছে, জীবিত অথবা মৃত তাকে গ্রেপ্তার করতে হবে। এ পর্যন্ত সে 8টি খুন করেছে। প্রয়োজনে গুলি চালাবে। যেভাবেই হোক জীবিত অথবা মৃত বাদশাকে গ্রেপ্তার করো। ইয়েস স্যার। আর হ্যাঁ, বাদশার মা অসুস্থ, হাসপাতালে আছে। বাদশা সেখানে যেতে পারে। হাসপাতালের দিকে নজর রেখো। কেমন আছেন? তুমি আমার বাচ্চাকে খুঁজছো, তাই না? জি, বাচ্চাকে গ্রেপ্তার করার দায়িত্বটা আমার উপর দেওয়া হয়েছে। আমাকে তো আসতেই হবে। বাবা, তুমি আইনের মানুষ হলেও আমার ছেলের মতো তুমি আমার একটা কথা রাখবে। রাখার ক্ষমতা থাকলে রাখবো। বলুন। বাদশাকে দেখা মাত্র গুলির অর্ডার আছে। আর সেই দায়িত্বটা তোমার উপর। তুমি যদি ওকে মেরেই ফেলবে, তাহলে কেন সেদিন বাদশার জীবন বাঁচিয়েছিলে? তুমি শুধু আমাকে কথা দাও, বাদশাকে গুলি করে মেরে ফেলবে না। ওকে গ্রেফতার করে আইনের হাতে তুলে দিবে। কথা তো বাবা, কথা। আমিও মায়ের সন্তান, মায়ের ব্যথা আমি বুঝি। আমি আপনাকে কথা দিলাম, বাচ্চাকে গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেব। আল্লাহ, তুমি আমার বুক খালি করে দিও না। আমার বাচ্চাকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। আমি তোমাকে আগেই বলেছিলাম, এভাবে বেপরোয়া সিদ্ধান্তে তোমার চলা উচিত নয়। তুমি আমার কথা শোনোনি, তুমি তোমার বাবা মায়ের কথাও শোনোনি। তোমার কারণে আজ তোমার মা হাসপাতালে। কোথায় যাচ্ছ? হাসপাতালে। এখন তোমার হাসপাতালে যাওয়া ঠিক হবে না। তুমি সেখানে যেতে পারো সেই ভেবে পুলিশ হাসপাতাল টার্গেট করতে পারে। তারপরও আমাকে যেতে হবে। মা কি অবস্থায় আছে আমি কিছুই জানি না। আমাকে যেতে হবে। দাঁড়াও। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাচ্চা, তুই এখানে? আমার মা অসুস্থ, আর আমি না এসে পারি। পৃথিবীর কোন শক্তি আমার মায়ের কাছে আসতে বাধা দিতে পারবে না। মা, বাচ্চা, এই সব কি হয়ে গেল মামা? বিশ্বাস করো মা, আমি নিজেও জানি না কখন কি হয়ে গেল। আমি তো কোনো অন্যায় করিনি। চোখের সামনে অন্যায় হলে প্রতিবাদ করেছি। মা,
পৃথিবীতে অন্যায়ের প্রতিবাদ করা কি পাপ? বলো মা, অন্যায়ের প্রতিবাদ করা কি পাপ? আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কোনো পাপ করিনি। কোথায় যাচ্ছিস খোকা? আমি আসছি মা। মা তো দোহাই লাগে, একবার আমার দিকে তাকা। টাকা তুই? হ্যাঁ আমি। তাহলে সেদিন ওরা আমার চোখের সামনে কাকে খুন করেছিল? যে খুনের আসামি করে পুলিশ আমাকে সন্ত্রাসী সাজিয়ে দিল? হ্যাঁ, মিথ্যা খুনের অভিনয় করেছিলাম তোমাকে খুনি সাজানোর জন্য। মিথ্যে খুনি থেকে আজ সত্যিকারের খুনি হয়ে গেলাম। আর তুই বেঁচে থাকবি? এ তো হতে পারে না। আমাকে মেরে ফেলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা তোমাকে শুনতে হবে। পুলিশের বাধার প্রাচীর ভেঙে এই হাসপাতালে এসেছো কেন? আমার অসুস্থ মাকে দেখতে। তোমার মা মারা যাবে এমন কথা কিন্তু ডাক্তার তোমাকে বলেনি। আমাকে বলেছিল আমার মা মারা যাবে, শুধু টাকাই পারবে মাকে কিছুদিন বাঁচিয়ে রাখতে। তাই তোমাকে খুনি সাজানোর দিন থেকে আজ পর্যন্ত যে অপরাধ করেছি শুধুমাত্র মাকে বাঁচিয়ে রাখার জন্য। তবু তুমি যদি শাস্তি দিতে চাও দাও, কিন্তু আগে শাস্তি দিতে হবে নাটের গুরুকে। কে সে? যাকে তুমি তোমার বাবার চেয়েও বড় মনে করেছিলে, তোমার সেই সাধু বাবা। ওই সাধু বাবাই তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে আইনের চোখে খুনি আসামি সাজিয়েছে। আসলে তোমার বাবার মতো বাবা এই সমাজে কজন হয়? ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সাধুর সাথে বোঝাপড়া শেষ না হওয়া পর্যন্ত তুমি আমাকে গ্রেফতার করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি এখন তোমাকে আমার হাত থেকে মুক্ত করতে পারবে না। পিস্তল নামাও, নামাও বলছি। Oh shit! নইলে গুলি করবো। এই চল! গুলি করলাম! গুলি করবো। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আমাকে না দেখলে আপনি চিনবেন না। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী। আপনার সব খবর আমি রাখি স্যার। স্যার, আপনার স্ত্রী সামিয়া মানসিকভাবে অসুস্থ। একমাত্র ছেলে বাদশাহ, সেও পলাতক আসামি। সব মিলিয়ে আপনিও মানসিক কষ্টে আছেন স্যার। স্যার, আপনাকে আমি একজন সাধু বাবার দরবারের ঠিকানা বলছি। আপনি যদি বিশ্বাস করে একবার বাবার দরবারে যান, বাবার সাথে দেখা করে কথা বলেন, আমার বিশ্বাস আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যদিও আপনি শিক্ষিত মানুষ, বিশ্বাস করবেন না, তারপরও আমি ঠিকানা বলছি। বাবার কাছে এসেছেন? আসুন আসুন, চলো। এদিক ওদিক না তাকিয়ে সোজা আমার দিকে তাকাও। জাজ আশরাফ মল্লিক। কি মনে হয় চেনা চেনা লাগে, তবুও চেনা, ধরা খেলি যখন কাছে শোনা। আমি মধু, সেই মধু। তুই নিজের হাতে আমার ছোট ভাইয়ের ফাঁসির রায় লিখেছিলে। আমি ইচ্ছা করলে তোকে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারিনি। তোকে আপনজন হারানোর ব্যথা বোঝানোর জন্য। এখন বুঝবি, এখন বুঝবি
আমি তোর ছেলেকে খুনি আসামি বানিয়ে দিয়েছি, তোরই হাত দিয়ে তোর ছেলেকে গুলি করার নির্দেশ লিখতে বাধ্য করেছি। আরে তুই তো জাজ কোর্টের, আর আমি জাজ এই আস্তানার। আজ আমি তোর বিরুদ্ধে একটা রায় লিখেছি, এবার সেই রায় আমি কার্যকর করব। মধু, খলনায়ক কখনো নায়ক হতে পারে না। তুই আমার সন্তানকে নষ্ট করে যে অপরাধ করেছিস, সেই অপরাধের শাস্তিটাও তোর ভাইয়ের মতো তোর বিরুদ্ধে আমিই লিখব। সেই সুযোগ তুই পাবি না। যেই হাত দিয়ে তুই আমার ভাইয়ের বিরুদ্ধে ফাঁসির রায় লিখেছিলি, সেই হাত তুই এখান থেকে নিয়ে যেতে পারবি না। আমি কিচ্ছু করি না, সব করেন দয়াল। হে দয়াল, তুমি পাশে থেকো মোর। সারা জীবন আপনাদের বাজান কইয়া আমি মস্ত বড় ভুল করছি। আসলে আপনি একটা ভণ্ড শয়তান। চুপ! তুই তোর কাজ কর, ওদেরকে ধর। ওনাদের অ্যারেস্ট করবো না, আপনার অ্যারেস্ট করবো। হ্যাঁ, এই
ভন্ডবাজান চলেন জেলের ভাত খাইবেন চলেন। দয়াল দূরে চলে গেলে মোর দয়াল। বাবা, সারা জীবন তোমাকে আমি ভুল বুঝেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, বিভিন্ন বেআইনি কাজে জড়িত থাকার অপরাধে এই আদালত ভণ্ড সাধুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করিল। উপরন্ত বাদশাহ আইন নিজের হাতে তুলে নিলেও অপরাধীদের ধরিয়ে দিয়ে আইনকে সহযোগিতা করেছে বিধায় আদালত বাদশাকে 7 বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল।